স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসে মায়া নামের এক পরী। হিন্দু মতে যেসব পরীদের বলা হয় ইয়াক্ষিনী। আর এই ইয়াক্ষিনী পৃথিবীতে এসে প্রেমে পড়ে যায় দেবতাদের শত্রু মহাকালের। তাই দেবতারা ইয়াক্ষিনীকে দেয় ভয়ঙ্কর এক অভিশাপ, যে অভিশাপ কাটাতে হলে তাকে খুন করতে হবে 100 জন ছেলেকে। তো এরপর সে একের পর এক ছেলেকে তার প্রেমের জালে ফাঁসিয়ে খুন করতে থাকে। তবে 100তম ছেলেকে খুন করতে গিয়ে সে পড়ে এক অদ্ভুত মায়াজালে, যে কারণে সেই ছেলেটিকে মারতে পারে না। কি ছিল সেই মায়াজাল, আর ইয়াক্ষিনীও কি পারবে ওই মায়াজাল থেকে বেরিয়ে নিজের অভিশাপ কাটিয়ে উঠতে? সেটাই দেখব আজকের গল্প ইয়াক্ষিনীতে। চলুন তাহলে আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একজন লোককে দেখি। সে পানির নিচে তার তপস্যা করছিল। আর অন্যদিকে আমরা একজন সুন্দরী ইয়াক্ষিনীকে দেখি, যার নাম মায়া। সে নাচ করছিল, আর তারপর তার কাছে একজন লোক আসে। সে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় আর তার কাছাকাছি আসার চেষ্টা করে। তখনই মায়া তার আসল রূপে আসে আর লোকটাকে ওখানেই মেরে ফেলে। তো এরপর দেখা যায় সেই তপস্যা করা সাধুকে। সে তার আরেকজন লোককে বলে সে আবারও একজন পুরুষের প্রাণ নিয়েছে। এই পৃথিবীর মায়া থেকে দূরে যাওয়ার জন্য সে আরও একটা খুন করবে, তার আগেই তাকে ধরতে হবে। অর্থাৎ সে ওই ইয়াক্ষিনীর কথাই বলছিল। অন্যদিকে আমরা সেই সুন্দরী ইয়াক্ষিনী মায়াকে দেখি, যে কল্পনা করে তাকে এই পৃথিবীতে এই মেয়ের রূপে অভিশাপ দিয়ে রাখা হয়েছে। তার কারণ সে নাকি একজন পুরুষকে পাওয়ার জন্য পাপ করেছে। এজন্যই অলকাপুরীতে যাওয়া তার নিষেধ। তাকে এখানে থেকেই শাস্তি পেতে হবে। অন্যদিকে সেই তপস্যা করা লোক, যাকে সবাই মহারাজ বলে ডাকে, সে বলে ওই মেয়ে 99টা খুন করে ফেলেছে, এখন তার শেষ খুন বাকি, অর্থাৎ 100তম খুন। আর এই খুন সে তাকেই করতে পারবে যার মৃত্যুর প্রতি ভয় নেই আর ব্রহ্মচারী করছে এমন, অর্থাৎ যে এখনো কোনো মেয়ের সংস্পর্শে আসেনি। তো ইয়াক্ষিনী এই খুন করার আগেই তাকে ধরতে হবে, তা না হলে আমি নিজেকেই বলি দিয়ে দিব। তারপর তার এক শিষ্য ভৈরব বলে, মহারাজ আপনি কি আপনার তপস্যার বিনিময়ে তাকে ধরতে পারবেন না? মহারাজ বলে, পারবো, তবে যখন সে জলপরীর রূপে থাকবে তখন। আর সে এই রূপে থাকবে যখন সে তার শিকার ধরতে চাইবে। আর তাকে এবার ধরতেই হবে, তাই তৈরি হয়ে যাও, আমরা এবার বের হব। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা পরিবার দেখি, যেখানে দুজন মহিলা টিভির রিমোট নিয়েই ঝগড়া করছিল। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আলিভেলু আর আরেকজনের নাম জানাকি। তো আলিভেলু বলে, তুই আমার সাথে রিমোট নিয়ে ঝগড়া না করে কৃষ্ণাকে বল না তোকে বিয়ে করে নিতে। জানাকি বলে, কেন বলবো? সে তো বলেই দিয়েছে প্রেম করে তারপর বিয়ে করবে। এই বাড়িতেই আরো দুজন ছেলে আছে, যাদের নাম হচ্ছে বিজয় আর অজয়। তো বিজয় আর অজয় তাদের দুজনের ঝগড়া শুনে বলে, করোনায় এত মানুষ মারা গেল, কিন্তু এই দুই বুড়ি মারা গেল না কেন? আলিভেলু বলে, সে বলেছিল 30 বছরের ভেতরে তার প্রেম না হলে বিয়ে করে নিবে, আর তাও আমরা যাকে বলবো তাকেই। তাহলে এখনো করছে না কেন? এরপর সে বলতে থাকে, কি হলো, তুই কথা বলছিস না কেন? জানাকি বলে, না আমি পারবো না, আমি বললেই ঘ্যান ঘ্যান করবে আমার সাথে। তারপর আলিভেলু অজয় আর বিজয়কে বললে তারাও বলে এই কাজ তাদের সাধ্যের মধ্যে নেই, তার থেকে তুমি দীপাকে বলো। অন্যদিকে আমরা এই বাড়ির আরো দুজন সদস্যের সাথে পরিচিত হই, যাদের নাম দীপা আর শিল্পা। আলিভেলু শিল্পাকে এসে বলে, তুমি কৃষ্ণাকে একটু বললে না যে বিয়ের কথা? তার তো আজ 30 বছর হয়েই গেল। শিল্পা বলে, আমি পারবো না বলতে, দীপাকে বলুন, তারও তো বলা উচিত। দীপা বলে, না আমিও পারবো না, তাকে আর বিয়ের কথা বলতে পারবো না আমি। আলিভেলু এরপর দীপাকে লোভ দেখায়। পরে দীপা এবং শিল্পা এসে কৃষ্ণাকে ডাকে। ওইদিকে কৃষ্ণা একটা স্বপ্ন দেখছিল, কিন্তু তাকে ডাকার পর সে উঠে এসে বলে, কি হয়েছে তোদের? শিল্পা আর দীপা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে, বিয়ে করবি কবে তুই? 30 বছর তো হয়ে গেল। কৃষ্ণা বলে, আজ আমার জন্মদিন, বিয়ে নয়।
তখন দীপা আর শিল্পা বলে, না না, তুমি তো বলেছিলে যে 30 বছর হলেই আমাদের বলা মেয়ের সাথে তুমি বিয়ে করে নিবে, তাহলে এখন কি হলো? কৃষ্ণা তখন বলে, এখনো কি 30 তারিখ চলে গিয়েছে? যায়নি তো, তাহলে আর কি সমস্যা? সারাদিন তো পড়েই আছে, আর সারাদিনের মধ্যে যে কোনো কিছুই হতে পারে। তো তারপর সে এখান থেকে বেরিয়ে চলে যায় নিজের কাজে। অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখি যার নাম মায়া, আর এই মায়াই হলো সেই সুন্দরী ইয়াকশিনী। তো এখানে অফিসে একজন তার কলিগ মায়াকে সবার সাথে পরিচয় করায়। তবে সেখানে একটা ছেলেকে দেখিয়ে মায়াকে বলে, আসলে ওই একটা ছেলেই আমাদের এখানে অদ্ভুত। সে কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করবে না, কথাও বলবে না, আর সে এখনো কোনো মেয়ের সাথে সম্পর্কেও যায়নি। এই কথা বলার পরই দেখা যায় মায়ার মুখে হাসি চলে আসে, কারণ সে তো তার 100তম খুনের জন্য এরকমই একজন পুরুষ খুঁজছে। তাই সেই লোকটাকেই টার্গেটে আনার জন্য তার কাছে যায় আর তাকে বলে, আমার আজ প্রথম দিন অফিসে, তাই তুমি কি আমার সাথে ডিনার করবে? লোকটা বলে, আমাদের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যেতে পারি যদি কোনো সমস্যা না থাকে। মায়াও বলে, হ্যাঁ নিশ্চয়ই, সন্ধ্যার পর চলো। তো অন্যদিকে মায়া আসে কৃষ্ণারই এই রেস্টুরেন্টে, আর কৃষ্ণা তো তাকে দেখেই শকড, কারণ সে তার স্বপ্নে এরকম একজনকেই দেখেছিল। তাই কৃষ্ণা চলে আসে মায়ার সাথে কথা বলার জন্য, কিন্তু মায়া তো বলতেই চায় না, কারণ তার শিকার তো অন্য কেউ, আর সে তার শিকারের বাইরে কারোর সাথে শুধু শুধু সময় নষ্ট করতে একদমই পছন্দ করে না। তো এরপর সেখানে ওই লোকটা এসে পড়লে বেচারা কৃষ্ণার মনটাই ভেঙে যায়, আর সে তার পরিবারের পছন্দেই বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপর চলে আসে মেয়ে দেখতে, আর এই মেয়েকে পছন্দ করে রাজিও হয়ে যায় অ্যারেঞ্জ ম্যারেজ করতে। এদিকে মায়া তো আজ খুব খুশি, কারণ সে তার 100তম পুরুষকে হত্যা করবে। কিন্তু না, আসলে এই লোক তো আগেও মেয়েদের সাথে সম্পর্ক করেছে। লোকটা আসলে মিথ্যা কথা বলে থাকে অফিসে, আর এই কথা জানার পর মায়ার তো সব খুশি মাটি হয়ে যায়, আর সে বরাবরের মতো তাকেও তার আসল রূপ দেখায়। এদিকে কৃষ্ণা যাকে বিয়ে করতে এসেছে, এই মেয়ের আসলে অন্য একজনের সাথে সম্পর্ক, আর সে কৃষ্ণাকে ইউজ করার জন্যই বিয়ে করতে যাচ্ছিল। তবে এইসব কৃষ্ণা বিয়ের আগেই শুনে ফেলে। তারপর সেখানে মেয়েটা কৃষ্ণাকে ব্ল্যাকমেইল করে বলে, দেখো, এখন যদি তুমি যাও তাহলে তোমার কিন্তু খুব প্রিয় দুইজনের হার্ট অ্যাটাক হবে। কিন্তু কৃষ্ণা এত বড় মিথ্যাচার নিতে পারছিল না, তাই সে বাইরে এসে একটা গাছের নিচেই বসে থাকে। সেখানে সে একটা চিঠি লেখে, আমি আমার জীবনে কিছুই চাইনি, শুধুমাত্র চেয়েছি সত্যিকারের ভালোবাসা, কিন্তু আমি সেটা পাইনি বলে আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি। আমি আমার স্ত্রীকেই আমার সব ভালোবাসা দিতে চেয়েছিলাম, এটাই কি আমার দোষ ছিল? আমি এই মিথ্যাচার নিতে পারছি না, তাই আমি আত্মহনন করতে বাধ্য হলাম। এরপর এই চিঠিটা উড়ে গিয়ে পড়ে মায়ার কাছে, কারণ মায়াও মন খারাপ করে ওই গাছের উপরেই বসেছিল। মায়া সেই চিঠি পড়ে দেখে এই হচ্ছে তার কাঙ্ক্ষিত সেই 100তম পুরুষ। তাই মায়া তাকে ফাঁস লাগানো থেকে বাঁচিয়ে নেয়। আর নিচে এসে মায়া বলে, আমার মনে হয় শান্তিতে মরাও হবে না। কৃষ্ণা বলে, কেন, তুমিও কি আমার মতো মরতে যাচ্ছিলে নাকি? মায়া বলে, হ্যাঁ, কারণ সত্যিকারের ভালোবাসা হয়তো শুধু বইয়ের পাতাই পাওয়া যায়, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। কৃষ্ণা বলে, তুমি তো সেই মেয়েটা না, ওই যে রেস্টুরেন্টের? মায়া বলে, হ্যাঁ, আর আমাকে সেই লোকটা ঠকিয়েছে। কৃষ্ণা বলে, আমি জানতাম, আমার দেখেই মনে হয়েছিল। তো তারপর এখানে কথা বলতে বলতে মায়া বলে, আমি আসলে ভালোবাসা থেকে বিশ্বাসই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আবারও ফিরে পেলাম। এইসব বলে মায়া কৃষ্ণার কাছাকাছি চলে আসে আর তাকে নিজের দিকে আনার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণা তাকে বলে সে আগে ভালোবাসাতে বিশ্বাস করত, কিন্তু এখন আর তার কোনো বিশ্বাস নেই। মায়া বলে, যদি সব সত্যি হয়ে থাকে তাহলে আমাদের আবারও দেখা হবে, আমরা আবারও দেখা করব বারবার, আর তুমি একদিন বুঝতে পারবে সত্যিকারের ভালোবাসা সত্যিই হয়। তারপর সেখান থেকে মায়া চলে যায়। অন্যদিকে আমরা সেই মহারাজকে দেখি, তাকে তার শিষ্য জিজ্ঞেস করে, আচ্ছা, এই ইয়াকশিনীদেরও কি মানুষের মতো কোনো অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে? তখন মহারাজ বলে, ইয়াকশিনীদের জগতের নাম হচ্ছে অলকাপুরী, সেখানকার অধিপতি হচ্ছেন কুবের। সেখানকার ইয়াকশিনীদের অসাধারণ ক্ষমতা হয়ে থাকে, তাদের কাজ হচ্ছে এই জগতের সবকিছু রক্ষা করা। যদি তাদের কোনো তপস্যাতে কেউ বাধা দেয় তাহলে রেগে গিয়ে তারা তাদেরকে খুনও করতে পারে। তো একবার এক ইয়াকশিনী খুশি হয়ে একজন তপস্যাকারীকে একটা ফুল উপহার দেয়, যা একমাত্র অলকাপুরীতেই পাওয়া যায়, আর সেই ফুল আমাদেরকে খুঁজে বের করতেই হবে, যার মাধ্যমে আমরা জানতে পারবো মায়া কোথায় আছে। এরপর মহারাজ এখানে অনেক খোঁজাখুঁজি করার পর সেই ফুল নিয়ে আসে। অন্যদিকে কৃষ্ণা তার অফিসে খুবই খুশি হয়ে চলে আসে। তখন তার কলিগরা বলে,
কি রে, পাগল হয়ে গেলি নাকি? তুই কি শুরু করেছিস এইসব? কৃষ্ণা বলে, একটা পথ খুললে আরো পথ খুলে দেয় উপরওয়ালা। এটা সত্যি কথা, আমিও পেয়েছি। এখন যদি সব সত্যিকারের হয়ে থাকে তাহলে ভাগ্য আমাদের আবারও মেলাবে। আমার আর কিছু করতে হবে না। কিন্তু আমি তাকে বিশ্বাস করব কিনা জানি না, কারণ কিছু তো গোলমাল আছেই মনে হচ্ছে। তখন তার কলিগরা বলে, তার মধ্যে কোনো গোলমাল নেই, তোকে এবার ডাক্তার দেখাতে হবে, তুই পাগল হয়ে গিয়েছিস। আসলে তার কলিগরা তো কিছুই বুঝতে পারে না যে কৃষ্ণা কার কথা বলছে আর কি বলছে। অন্যদিকে মহারাজ সেই ফুলটা পরীক্ষা করছিল। তখনই তাকে ভৈরব জিজ্ঞেস করে, এসব কাজ করে আপনি কি পেতে চান? মহারাজ জানায়, আমি এসব করে পরিপূর্ণতা পেতে চাই। কুবের শুধুমাত্র এই জগতের অধিপতি নয়, বরং সে হচ্ছে রাবণের বড় ভাই। বহু যুগ আগে সে তার বড় ভাইয়ের হাত থেকে লঙ্কা দখল করেছিল। রাবণের মৃত্যুর পর কুবের তার বাহন নেওলের পিঠে বসে বেরিয়ে পড়ে সমস্ত স্বর্গজগৎকে ধ্বংস করতে, আর তারপরই শুরু হয় তাণ্ডব। এরপর সে নাগেদের সঞ্চিত ধন সম্পদ থেকে তাদের নাগমণিও নিয়ে চলে যায়। তাই ওকে আমি ছাড়ব না। তো এরপর ওই মহারাজ অর্থাৎ মহাকাল সে ভৈরবকে বলে, এই ফুলের ছাই দিয়ে করা পেন্টিংটা পুরো শহরে ছড়িয়ে দিতে, কারণ যখনই এর আশেপাশে ইয়াক্ষিনীরা থাকবে এই পেন্টিংটা জ্বলে উঠবে। অন্যদিকে আমরা কৃষ্ণাকে দেখি, সে আর তার কলিগ বন্ধুরা এসেছে একটা ক্লাবে পার্টি করতে। সেখানে গিয়ে দেখা যায় তার মায়াও এসেছে। কৃষ্ণা তো অবাক হয়েই তাকিয়ে থাকে, কারণ মায়াকে অনেক সুন্দর লাগছিল। তার কলিগরাও তো শকড যে একটা মানুষ এতটা সুন্দর কি করে হয়। তো এরপর মায়া কৃষ্ণাকে বলে, ডান্স করবে? কৃষ্ণাও যায় মায়ার সাথে ইচ্ছা মতো ডান্স করে। তারপর মায়া কৃষ্ণাকে বলে, আমাকে বাড়ি ড্রপ করে দিবে? কৃষ্ণা জানায়, হ্যাঁ নিশ্চয়ই। তো এরপর মায়াকে বাড়িতে কোনো মতে রেখে কৃষ্ণা চলে আসে, কারণ মায়া তাকে আজই নিজের কাছে আনতে চাইছিল মারার জন্য। কিন্তু কৃষ্ণা তার থেকে চালাকি করে দূরে সরে আসে, কারণ সে এখনই কোনো মেয়ের কাছাকাছি আসতে চাইছিল না। তো এরপর দেখা যায় এই মায়ার সম্পর্কে কৃষ্ণার পরিবারের সবাই জেনে যায়। তো এরপর তারা মায়াকে দেখতে চায়। কৃষ্ণা বলে, আচ্ছা আগে আমি শিওর হয়ে যাই, তারপর বলবো সেকে, তারপর তোমাদের সাথে দেখাও করাবো। তো এরপর মায়া আজ আবারও কল করে তাকে আর বলে, আমরা কি হোটেলে দেখা করতে পারি? কৃষ্ণা বলে, হ্যাঁ অবশ্যই। অন্যদিকে হোটেলে এসে ওই মহাকালের পেন্টিং এর দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষ্ণা, কারণ এটা খুবই অদ্ভুত। তো তারপর সেখানে মায়া আসে। মায়া বলে, ডিনারে যাবে? কৃষ্ণা জানায়, হ্যাঁ, কিন্তু কোথায়? মায়া জানায়, যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না সেখানে। আমরা আমাদের মতো থাকতে পারবো, একটু ভালো সময়ও কাটাতে পারবো। তো তারপর মায়া আর কৃষ্ণা চলে গেলে দেখা যায় সেই ছবিটার রং বদলে গিয়েছে। তার কারণ মায়াই তো সেই ইয়াক্ষিনী। তো এই সবকিছু দূর থেকে এক অজানা মহিলা দেখছিল। এখন সে কে আর মায়াকেই বা কেন ফলো করছে তা তো আমরা পরেই জানতে পারবো। তো তারপর মায়া আর কৃষ্ণা আসে নিজেদের মতো সময় কাটাতে। সেখানে মায়া বলে, আমাদের কত ভালো লাগে তাই না মনের মানুষের সাথে থাকতে? আসলে এটাই হচ্ছে প্রেম। কিন্তু কৃষ্ণা তুমি না একদমই রোমান্টিক না। কৃষ্ণা বলে, আগে আমাদের বিয়ে হয়ে যাক, তারপর তুমিই বলবে কৃষ্ণা কত রোমান্টিক। মায়া তখন বলে, হ্যাঁ বিয়ে একটা সামাজিক নিয়ম মাত্র, কিন্তু প্রেম করা তো পাপ নয়। এই বলেই সে কৃষ্ণার কাছাকাছি আসতে যায়। কিন্তু কৃষ্ণা বলে, আসলে আমি পারবো না, এসব বিয়ের আগে আমার দ্বারা সম্ভব না। মায়া তখন জিজ্ঞেস করে, কেন, তুমি কি আমাকে পছন্দ করো না? কৃষ্ণা বলে, না আমি তোমাকে পছন্দ করি আর বিয়েও করতে চাই, কিন্তু বিয়ের আগে কিছু করতে পারবো না। তার কারণ আমার বাবা আমার মাকে কখনো সুখ দেয়নি, তাই আমি আমার মায়ের কাছে প্রমিস করেছি জীবনে বিয়ে করলে ভালোবেসেই করব আর তাকেই একমাত্র ভালোবাসবো। তার আগে কখনো কারো সাথে ঘনিষ্ঠ হব না, তাই আমি আমার মাকে দেওয়া ওয়াদা ভাঙতে পারবো না, সরি। তো তারপর মায়া সেখান থেকে উঠে চলে যায়। আর অন্যদিকে মহাকাল জানতে পারে ছবির কালার বদলে গিয়েছে, অর্থাৎ তার আশেপাশেই ইয়াক্ষিনী ছিল। তো তারপর সেই পেন্টিং থেকে একটু কালার নিয়ে একটা মিশ্রণে ফেলে, যার থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসে, আর এই আলোই তাকে ইয়াক্ষিনী পর্যন্ত নিয়ে যাবে। অন্যদিকে গাছের উপর বসে বসেই কান্না করছিল মায়া, আর নিজে নিজেই বলছিল, আমি আগেও এই বিয়ের ফাঁদে পড়েছিলাম, তার শাস্তি আজও পাচ্ছি, তাহলে জেনে বুঝে কি করে আবারও একই ভুল করব? এদিকে মহাকালকে ভৈরব জিজ্ঞেস করে, মহারাজ আপনি এই ইয়াক্ষিনীকে ধরে কি করবেন? মহাকাল বলে, আমি তাকে নরক যন্ত্রণা দিব। মায়া তখন তার হাতে থাকা একটা পুতুলকে ভাদ্রা বলে ডাকে, আর তার সাথে সে সব কথা শেয়ার করে। মায়া ভাদ্রাকে বলে, আমাকে আবারও অলকাপুরীতে ফিরে যাওয়ার জন্য কি বিয়ের বন্ধনে আবদ্ধ হতেই হবে?
আমি যদি একবার বিয়ে করে ফেলি তাহলে আমি যেই জগতেই থাকি না কেন স্ত্রীর দায়িত্ব তো পালন করতেই হবে। ভাদ্রা তখন বলে, জরুরি না এসব, কারণ যদি তোমার স্বামী বিয়ের রাতেই মারা যায় তাহলে আবার কিসের দায়িত্ব। অন্যদিকে দেখা যায় মহাকাল পৌঁছে যায় মায়ার কাছে, আর সে তাকে জাদু করে গাছ থেকে নিচে নামিয়ে আনে। কিন্তু দেখা যায় এই ইয়াক্ষিনী তো মায়া ইয়াক্ষিনী না, বরং জোয়ালা ইয়াক্ষিনী, আর সেই আগে মায়াকে ফলো করছিল। তো মহাকাল বলে, বল মায়া কোথায়? জোয়ালা তখন বলে, আমি তো জানি না। তারপর মহাকাল জোয়ালার শক্তিকে মন্ত্র দিয়ে বেঁধে রাখে আর বলে, আগে মায়াকে খুঁজে আন, তারপর তুই তোর শক্তি ফিরে পাবি। অন্যদিকে কৃষ্ণা মায়াকে বিয়ের জন্য বলতে চাইছিল, তখনই সেখানে মায়া আসে। কৃষ্ণা তো তাকে দেখে একেবারেই শকড হয়ে যায়। কৃষ্ণা বলে, মায়া তুমি এখানে এই সময়ে? মায়া বলে, কৃষ্ণা তুমি আমাকে বিয়ে করবে? কৃষ্ণা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর তাকে হ্যাঁ বলে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য চলে যায় অতীতে, আর আমরা একজন গুরুজিকে দেখি। তার সাথে যেই ছোট্ট ছেলেটি আছে সেই হলো মহাকাল। তো গুরুজি মহাকালকে বলতে থাকে, মায়াকে আমাদের ধরতেই হবে, আর সেটা যে করেই হোক, কারণ এই গুরুজি চাইছিল মায়াকে ধরে তার মাধ্যমে অলকাপুরীতে যাওয়ার পথ জানবে, আর পরে সে হবে সেখানকার দ্বিতীয় কুবের, আর সেখানেই সে আধিপত্য করবে। তারপর ছোট মহাকাল জিজ্ঞেস করে, এই মায়াকে গুরুজি? গুরুজি জানায়, লক্ষ লক্ষ বছর আগে যখন মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন তখন মা পার্বতী তার সঙ্গ চেয়েছিলেন। সেই সময় তার শরীর থেকে পড়া ৬৪টি ঘামের ফোঁটা থেকেই জন্ম হয় ৬৪টি ইয়াক্ষ এবং ইয়াক্ষিনীর। যখন মা পার্বতীর অনুভূতি আবেগ থেকে ভালোবাসায় পরিণত হয় তখন তার শেষ বিন্দু ঘাম থেকে তৈরি হয় মায়া ইয়াক্ষিনী। মায়া হচ্ছে ইয়াক্ষিনীদের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দরী ইয়াক্ষিনী। কামনা এবং ভালোবাসার মাঝে সেতু হচ্ছে মায়া। মায়া এই পৃথিবীর সবকিছু রক্ষা করে আত্মারূপে। আজ আমি তাকে যে করেই হোক জনসম্মুখে নিয়ে আসব। বহু বছর ধরে চলে আসা নাগ এবং ইয়াক্ষিনীদের দ্বন্দ্ব আমি আজ শেষ করব। আমার যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথে মায়া আমার পায়ে লুটিয়ে পড়বে। আজীবনের জন্য সে আমার দাসী হয়ে থাকবে। তারপর গুরুজি মহাকালকে বলে, এখানে যদি আজ কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলেও কিন্তু তুমি সামনে আসবে না, সবকিছু লুকিয়ে থেকে দেখবে। আর এরপর মহাকাল লুকিয়ে পড়ে একটা পিলারের পেছনে। তখন গুরুজি শুরু করে তার মন্ত্র পড়া। মায়া তার আওয়াজের মাধ্যমে বলে, এটা কোনো তন্ত্রমন্ত্র করার জায়গা না, তাই চুপচাপ বলছি চলে যাও। আর এসব প্রতিহিংসার কারণেই কিন্তু জগতে ধ্বংস নেমে আসবে। তুই এই মন্দিরে কেন ঢুকেছিস? এই মন্দিরে ঢোকাই তো নিষেধ। তখন ওই নাগা গুরুজি বলে, না, আমাকে এরকম হুমকি দিয়ে কোনো লাভ হবে না, আমি আজ কোনোভাবেই যাব না। তোমাকে আমি বলছি আমার সামনে এসে ধরা দাও। মায়া বলে, তুমি এখানে এসে যে পাপ করেছ তার শাস্তি তুমি অবশ্যই পাবে। এরপর মায়া নাগার মাথা ঘুরিয়ে দেয় আর সেখানেই মেরে ফেলে। তো এই সব কিছু দূর থেকে শুধু দেখেই যায় মহাকাল। আর সেদিন মায়াকে মহাকাল প্রথমবারের মতো নিজের চোখে দেখে। সেদিন থেকেই সে মায়াকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে আমরা মায়া আর কৃষ্ণাকে দেখি। আজ মায়াকে নিয়ে এসেছে কৃষ্ণা তার পরিবারের সাথে দেখা করাবে বলে। মায়া তার সম্পর্কে সব বলে, কিন্তু কৃষ্ণার পরিবারের কাছে মায়ার পরিবারে কেউ নেই বলে তাকে পছন্দ হয় না। কিন্তু কৃষ্ণা বলে, তোমাদের পছন্দ দিয়ে আমার কি কাজ? আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। কারণ তোমাদের পছন্দের মেয়েকে একবার বিয়ে করতে গিয়েছিলাম, দেখেই তো নিয়েছি সে কেমন, তাই আমি আর তোমাদের কথায় ফাঁসব না। তারপর সেখানে জোয়ালা আসে মায়ার আত্মীয়র পরিচয়ে, আর এরপর তার বিয়ে ঠিক হয় কৃষ্ণার সাথে। রাতে মায়া জোয়ালাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, সঠিক সময়ে এসেছিলে। জোয়ালা বলে, ধন্যবাদের কিছুই নেই, কারণ এই পৃথিবীতে আমরা আমাদের বিপদে না থাকলে কে আর থাকবে বলো? মায়া বলে, তুমি তো এত বছর ধরেই পৃথিবীতে আছো, কখনো কি অলকাপুরীতে যেতে ইচ্ছা করে না? জোয়ালা জানায়, ইচ্ছার থেকেও বড় কথা ভাগ্য, কারণ ১০০তম পুরুষ পাওয়া কোনো সহজ কাজ নয়। তুমি পেয়েছো, তাই তাকে নিজের হাত থেকে যেতে দিও না। আর হ্যাঁ, মহাকাল কিন্তু এই শহরেই আছে, তাই সাবধানে, যা করার খুব ভেবে চিন্তে করবে, কারণ সে তোমাকে ধরার জন্যই উঠে পড়ে লেগেছে। অন্যদিকে কৃষ্ণা তাদের হোটেলে আসা মহাকালের পেইন্টিংটা দেখে আর বলে, আচ্ছা, ওনার ঠিকানা দেওয়া যাবে? আমি তাহলে ওনাকে আমাদের বিয়েতে ইনভাইট করতাম, কারণ এই পেইন্টিংটা আমার খুবই পছন্দ হয়েছে। তো তারপর এখানে কৃষ্ণা তার ঠিকানা নিয়ে চলে আসে মহাকালের বাড়ি। আর এখানে এসেই মহাকালের ঘরে এসে দেখে অনেকগুলো ছবি, তার মধ্যে একটাতে মায়ের মুখ স্পষ্ট। এখন কৃষ্ণা বুঝে উঠতে পারে না এখানে মায়া কি করে আসলো। সে খুবই কনফিউজড হয়ে যায় এই সব দেখে। তারপর মহাকাল আসলে কৃষ্ণা তাকে বলে, আসলে আমি আপনার খুব বড় একজন ভক্ত,
আপনার ছবি আঁকা অনেক ইউনিক, তাই আমি এসেছি আপনাকে আমাদের বিয়েতে ইনভাইট করতে। মহাকাল বলে, আমি নাও আসতে পারি, কিন্তু আমি তোমাকে আমার অন্তরাত্মার মাধ্যমে আশীর্বাদ করে দিব। এখন এই সব ভাষা তো ভালোভাবে বুঝতেই পারে না কৃষ্ণা, কারণ খুবই অদ্ভুতভাবে সে কথা বলছিল। তো তারপর মহাকাল চলে যায়, কিন্তু মায়া তো মহাকালকে মায়ার ছবি সম্পর্কে কিছু জিজ্ঞেসই করতে পারে না, তাই সে উপরে উঠে আসে আর কিছু একটা দেখে পালিয়ে এসে পড়ে মায়ার কাছে। মায়া তখন বলে, কি হয়েছে তোমার? কৃষ্ণা খুবই ভয়ে ভয়ে বলতে থাকে, আসলে আমি একটা জায়গায় গিয়েছিলাম আমাদের বিয়ের ইনভিটেশন দিতে, আর সেখানে গিয়ে দেখি সেখানে একটা রুমের ভেতরে লাশ রেখে কিছু অদ্ভুত রকমের তন্ত্রমন্ত্র করা হচ্ছিল। আমি খুবই ভয় পেয়ে যাই। ওখানে একটা ছবিও ছিল। মায়ার তো কৃষ্ণার কথা শুনে সন্দেহ হয়, তাই সে জিজ্ঞেস করে, তুমি কাকে ইনভাইট করতে গিয়েছিলে? লোকটার নাম কি? কৃষ্ণা জানায় মহাকাল তার নাম। এই কথা শুনেই তো মায়া খুব চিন্তায় পড়ে যায়। তাই কৃষ্ণা বলে, তুমি এত চিন্তায় পড়ে গিয়েছো কেন মায়া? তুমি কি তাকে চেনো? মায়া বলে, না না, আমি চিনি না, কিন্তু এইসব লোককে শুভ কাজে ডাকতে নেই, তাই তুমি তাকে মানা করে দিও। অন্যদিকে মহাকাল বলে, আজ থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত আমাকে এই সাধনা করে যেতেই হবে। তারপর আমি মায়াকে বাধ্য করব আমার সাথে পুজোতে বসতে, যার মাধ্যমে অলকাপুরীতে আমার অধিপতি হবে। অন্যদিকে মায়া জোয়ালাকে বলে, আমার মনে হচ্ছে কৃষ্ণার সাথে আমার বিয়েটা হবে না, কারণ কৃষ্ণার সাথে আমার বিয়ে হওয়ার আগেই মহাকাল আমাকে খুঁজে বের করে নিবে। এসব শুনে জোয়ালা বলে, তাহলে কি তুমি বলছো বিয়ে পিছিয়ে দিবে? মায়া বলে, না, তা এখন আর সম্ভব না। এই আসন্ন অমাবস্যার মতো শুভ দিন আমি আর পাবো না, এর মধ্যেই আমার কাজ করতে হবে। জোয়ালা বলে, চিন্তা করো না মায়া, যদি সে তোমাকে খুঁজে পেয়েও যায় তাহলেও আমি আর তুমি মিলে তাকে সফল হতে দিব না। মায়া তখন জানায়, কৃষ্ণা বলেছে মহাকাল এখন এক ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করছে সেই গুপ্ত মন্দিরের একমাত্র পথ পাওয়ার জন্য, যাতে করে সে অলকাপুরীতে প্রবেশ করতে পারে। অন্যদিকে সেই লোকটা হুঁশে ফিরে আসে, যাকে মায়া তার শক্তি দিয়ে কোমায় পাঠিয়ে দিয়েছিল, কারণ সে মিথ্যা বলেছিল যে সে কোনো মেয়ের সাথে সম্পর্কে নেই। তো সে হুঁশে ফিরেই জানতে পারে মায়ার বিয়ে কৃষ্ণার সাথে, তাই সে কৃষ্ণার কাছে চলে আসে বিয়ের দিন। আর এখানে এসেই তাকে বলে, মায়া তো কোনো মানুষই না, তাকে বিয়ে করো না, তাহলে অনেক বড় বিপদে পড়বে। কৃষ্ণা বলে, আরে কি সব পাগলের মতো কথা বলছো? তোমাকে ভালোবাসার পর মায়া মারা যাচ্ছিল, আমি তাকে বাঁচিয়ে এনেছি, আর এখন এসে তার বিয়ে ভাঙতে চাইছো? কেমন মানুষ তুমি? হ্যাঁ, তোমার মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধই নেই। কৃষ্ণাকে লোকটা কোনো কিছুতেই বিশ্বাস করাতে পারে না যে মায়া একজন মানুষ না। তো এরপর দেখা যায় মায়া এবং কৃষ্ণার বিয়ের দিন চলে আসে, আর সেখানেই হাজির হয়ে যায় মহাকাল, আর তাকে আগেই দেখে নেয় মায়া। তখনই মায়া গিয়ে কৃষ্ণাকে বলে, কৃষ্ণা, সেই পেইন্টার এখানে এসে পড়েছে। কৃষ্ণা বলে, কি বলছো? আমি তো তাকে ঠিকঠাক ঠিকানাই দেইনি, তাহলে আসলো কি করে? কারণ কার্ডে তো 6 নাম্বার রোডের জায়গায় ভুলে 9 নাম্বার রোড লেখা ছিল। মায়া তখন বলে, আমি এত কিছু জানি না, কিন্তু আমরা এখানে মনে হয় না বিয়ে করতে পারবো, কারণ আমি সব অশুভ লক্ষণ পাচ্ছি, তাই প্লিজ চলো আমরা পালিয়ে বিয়ে করি। কৃষ্ণা বলে, কি বলছো? পালিয়ে বিয়ে করব? কিন্তু কি করে? মায়া বলে, আরে আমরা তো শুধুমাত্র বিয়েই করব পালিয়ে, তারপর আবারও বাড়ি ফিরে আসব, কারণ এখানে আমাদের বিয়ে সম্ভব হবে না, আমি নিশ্চিত। তো এরপর মায়ার কথা মতো তারা সেখান থেকে পালিয়ে যায় আর চলে আসে একটা মন্দিরে। অন্যদিকে জোয়ালাকে এসে মহাকাল জিজ্ঞেস করে, মায়া কোথায়? তো তারপর সে এখান থেকে একটা কাগজে কিছু লেখা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আজ মায়া এবং কৃষ্ণার বিয়েটা হয়েই যায় মন্দিরে। এখান থেকে আমরা মায়া এবং মহাকালের কিছু অতীতের দৃশ্য দেখতে পাই। সেদিন মায়া যে মন্দিরে নাগাকে মেরেছিল, ওইখানেই মহাকাল আসে, আর সে মায়াকে নিজের সাথে লড়াই করতে বলে, কারণ সে মাতা রানীর কাছে যাবে মন্দিরের ভেতরে। মায়াও বলে, তোমার এত জেদ কিসের? হ্যাঁ? মহাকাল বলে, আমার জেদ নয়, এটা আমার সংকল্প। মায়া বলে, তোমার সংকল্প এতই গুরুত্বপূর্ণ? তাহলে আগে আমার সাথে লড়াই করো, আমাকে হারিয়ে দেখাও, এরপর তুমি ভেতরে যেতে পারবে। তো এখানে তাদের দুজনের মধ্যে লড়াই হতে থাকে। তখন মহাকাল মনে মনে বলে, আমি জানি মায়া, তোমাকে কি করে বশ করতে হয়। তারপর সে মায়ার সাথে প্রেমিকের মতো আচরণ করে, আর মায়া তখন বারবার মনে করছিল তার অধিপতির কথা, অর্থাৎ কুবেরের কথা। সে মায়াকে বারবার বলে দিয়েছিল মায়া কখনো মানুষের সাথে ভালোবেসে আচরণ করবে না, কখনো মানুষকে ভালোবাসার কথা ভাববেও না,
কারণ মানুষের ভালোবাসা হচ্ছে একটা মিথ্যা জাল, যার মধ্যে তুমি আজীবনের জন্য আটকা পড়ে যাবে আর কখনো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তবে মায়ার এই সমস্ত কথা মনে থাকার পরও সে মহাকালের কাছে দুর্বল হয়ে পড়েছিল। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে, আর আমরা দেখতে পাই মায়া এবং কৃষ্ণার বিয়ের প্রথম রাত আজ। তবে তখন কৃষ্ণার বোন এসে তাকে ডেকে বাইরে আনে, কারণ তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এখন সবাই বলছে এই সব হয়েছে মায়ার সাথে বিয়ের জন্য, কারণ একজন সাধুমা বলেছিল এই বিয়ে হলেই বাড়িতে কেউ মারা যাবে। আর সত্যি সত্যি কথাটা ফলে গিয়েছে। কৃষ্ণা বলে, এইসব কি বলছো তোমরা? এগুলো তো সব কুসংস্কার। অন্যদিকে মহাকাল তার চেষ্টাতে অটল হয়ে আছে। সে যে করেই হোক যে কোনো উপায়ে মায়াকে নিজের পায়ের নিচে আনবে। তো পরের দিন কৃষ্ণার বাবার শেষ কাজ করা হয়, আর মানুষরাও আসে শ্রদ্ধা জানাতে। এই সব করার পর মায়াকে রুমে ডাকে কৃষ্ণা আর বলে, আম সরি মায়া, আমরা কেউ জানতাম না এরকম কিছু হঠাৎ করে হয়ে যাবে। তারপর সেখানে আবারও চলে আসে জানাকিরা, আর এসেই কৃষ্ণাকে বলে, যা তুই আমাদের জন্য ডাবের পানি নিয়ে আয়, আর তুমি নতুন বউ আমাকে একটু মালিশ করে দাও তো। তো এক সময় পর রাগ উঠে যায় মায়ার, আর সে তার নখের আঁচড় দিয়ে রক্তই বের করে ফেলে। এরপর সেখান থেকে বাইরে চলে আসে। তখন তার কাছে জোয়ালা এসে বলে, মায়া এসব কি করেছো? মায়া বলে, আমি কি করব, আমার কিচ্ছু ভালো লাগছে না, সবকিছুই শেষ মুহূর্তে এসে নষ্ট হয়ে যাচ্ছে। এখন এরকম পরিস্থিতিতে আমি কৃষ্ণাকে জোরও করতে পারছি না। জোয়ালা বলে, সত্যিই তো, তাহলে কি তুমি আরো 11 দিন অপেক্ষা করবে? মায়া বলে, না, সেটা এখন সম্ভব না। মহাকাল যে কোনো সময় এইখানে এসে পড়তে পারে, তাই তার আসার আগে আমাকে এই কাজ করতে হবে। জোয়ালা বলে, মহাকাল এখন আসতে পারবে না, হয়তো আমাদের ইয়াকশিনীরা এতক্ষণে তাকে বন্দি করে নিয়েছে, আর সে হয়তো তার জীবন বাঁচানোর যুদ্ধ করছে। এই অভিশাপ আমাদের শুধু জীবন নয়, আমাদের ক্ষমতাও ছিনিয়ে নিয়েছে, তাই হয়তো এসব তুচ্ছ মানুষের সাথে লড়াই করতে হচ্ছে। আমি নিজের আসল রূপ ধারণ করে এদের সবাইকে চুপ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা পারবো না। তখন মায়া একটা বাচ্চার কাছে নোট পাঠায় কৃষ্ণাকে দেওয়ার জন্য, যাতে সে রাতের বেলা তার সাথে বাইরে দেখা করে। অন্যদিকে মহাকাল আছে মুশকিলের মধ্যে। সেই ইয়াকশিনীদের মায়ায় ফেসে গিয়েছে। তবে সে যাওয়ার আগে ভাইরাভকে বলে দিয়েছিল যদি সময়ের মধ্যে সে ফিরে না আসে তাহলে ভাইরাভ যেন এই বইয়ের দেখানো পথেই এগিয়ে যায়। এদিকে রাতের বেলা কৃষ্ণা মায়ার সাথে দেখা করতে আসে, কিন্তু তারা কাছাকাছি চলে আসার আগেই সেখানে তার সম্পূর্ণ পরিবার এসে হাজির হয়, আর তাদের দুজনকে অনেক কথা শোনায় যে 3 দিন হতে পারল না বাবা মারা গেছে, আর তারা এত ব্যস্ত এইসব নিয়ে। তখন কৃষ্ণাকে সবাই বলে দেয় যে আগামী 11 দিন সে যেন তার স্ত্রীর থেকে দূরে থাকে, না হলে কিন্তু ভালো হবে না। তখনই মায়া রাগ করে সেখান থেকে উঠে চলে যায়, আর তার পেছন পেছন কৃষ্ণাও চলে যায়। তখন তার পরিবারের লোকজন বলে, এখনই স্ত্রীর পেছন পেছন ঘুরছে, এর পরে কি করবে? আমাদেরকে তো চিনবেই না, তাই এদেরকে দূরে দূরে রাখার জন্য আমাদের কিছু একটা করতে হবে, অন্তত এই 11 দিন। এরপর দেখা যায় মায়া স্বপ্ন দেখে যেখানে মহাকাল তাকে দেখে হাসছিল। সেই সময় তাকে তার গুরুজি বলে যে মানুষকে ভালোবাসার জন্য তুমি তোমার দায়িত্বকে অবহেলা করেছ, এখন সেই মানুষের রূপেই তুমি পৃথিবীতে থাকবে। এই সব স্বপ্ন দেখে ভয়ে ঘুম থেকে উঠে যায় মায়া। তারপরই মায়াকে একের পর এক কাজে বিজি রাখতে থাকে কৃষ্ণার পুরো পরিবার। রান্না থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনাও তাকে দিয়ে করায়। আর এই সমস্ত কাজকর্ম করতে করতে মায়া খুবই বিরক্ত হতে থাকে, কিন্তু তাও এদের এই সব কিছু সে সহ্য করে নেয় নিজের অভিশাপ কাটানোর জন্য। তো এরপর বাড়ি আসে সেই লোকটা যে মায়ার আসল রূপ জানে। এই বাড়িতে তার একটা কাজ রয়েছে, কিন্তু মায়াকে দেখেই সে ভয়ে এখান থেকে পালিয়ে যেতে চায়। তবে মায়া বলে, তুমি এখানে থেকে কাজ করতে পারো, কারণ আমিও কৃষ্ণার বাবার মৃত্যুর দোষীকে দেখতে চাই। আসলে এই লোকটা এখানে কৃষ্ণার বাবার মৃত্যুর কারণটাই বের করতে এসেছে। তো মায়া তাকে বলে, শোনো, তুমি সবই করতে পারবে, তবে আমার সম্পর্কে যেন কোনো কিছু কখনো না শুনি, তাহলে কিন্তু ভালো হবে না। লোকটা বলে, না না ম্যাডাম, আমি তো বোবা, আমি কাউকে কিছুই বলবো না, আমি শুধু আপনার কাজ করব চুপচাপ। এদিকে কৃষ্ণার পরিবারের সবাই বসে গল্প করছিল। তো তখনই সেখানে সেই লোক গিয়ে তার কাজ করে আর কোনো মতে সব ইনফরমেশন জোগাড় করে বের হয়ে যায়। অন্যদিকে বাইরে এসে মায়া ভাদ্রাকে বলে, মহাকাল অলকাপুরীর সিংহাসনে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে আমাকে বন্দি করার আগে আমাকে এই পৃথিবী ছেড়ে যে করেই হোক চলে যেতে হবে। তো এরপর পরের দিন মায়াকে সবসময়ের মতো কৃষ্ণার পরিবার অনেকগুলো কাজ ধরিয়ে দেয় তাকে বিজি রাখার জন্য। মায়ারও কিছুই করার নেই,
সে কাজগুলো চুপচাপ করে যায়, কিন্তু তার মনে তো ছিল মহাকালের ভয়, কারণ সে তাকে যে কোনো মুহূর্তেই বন্দি করে নিবে, অথচ তার কাজ এখনো শেষ করা হয়নি। এরপর কৃষ্ণা এসে মায়াকে বলে, আমি যাই করি না কেন এদের হাত থেকে পালাতে পারবো না, তাই যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে সেখানে চলো। তারপর মায়া একটু খুশি হয় আর সে ওখানে যাওয়ার প্রস্তুতি নেয় আর কৃষ্ণাকে জিজ্ঞেস করে গাছের তলায়। কৃষ্ণা বলে, হ্যাঁ হ্যাঁ সেইখানে। এদিকে মায়াকে সেই লোকটা এসে জানায় কৃষ্ণার বাবার মৃত্যু তো হার্ট অ্যাটাকের কারণে হয়নি, তাকে কেউ পাঁজরের হাড় ভেঙে তার হার্ট ফুটো করে মেরে ফেলেছে। এই কথায় তো মায়া বেশ চমকে যায়, কারণ এইভাবে তো কোনো ইয়াকশিনী কাউকে মারতে পারে। তো এরপর মায়া বুঝতে পারে এই কাজ অন্য কারো নয়, বরং জোয়ালার। সে শুরু থেকেই মায়ার কাজে বাধা দিয়ে আসছে আর কৃষ্ণার নির্দোষ বাবাকে সেই নৃশংসভাবে হত্যা করেছে, যাতে করে মায়ার কাজ মায়া সহজে না করতে পারে। অন্যদিকে কৃষ্ণাকে তার হোটেলের একজন স্টাফ এসে জানায় তাকে জোয়ালা নামের কেউ ডাকছে। কৃষ্ণা বলে, অদ্ভুত, সে এখানে কি করছে? তারপর কৃষ্ণা চলে যায় তার সাথে দেখা করতে। এদিকে রাতে মায়া আসে জোয়ালার সাথে দেখা করতে। জোয়ালা বলে, আমি জানতাম তুমি এখানে আসবে মায়া। মায়া বলে, তাহলে তুমি এই সব কিছু ইচ্ছে করেই করেছো? জোয়ালা বলে, হ্যাঁ করেছি। মায়া তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন করেছো এরকম জোয়ালা? জোয়ালা জানায়, কারণ আমি চেয়েছি তুই এই পৃথিবীতেই থাক। আমি অনেক কিছু করেছি, কিন্তু আমিও পৃথিবীতে অভিশপ্ত হয়ে আছি, তাই আমি চাই তুমিও এই পৃথিবীতে থেকে যাও আমার সাথে। এরপর মায়া বলে, না, আমাকে তুমি এখানে আটকে রাখতে পারবে না। তো তারপরই তাদের লড়াই শুরু হয় আর একের পর এক আঘাত তারা একে অপরকে করতে থাকে। তারা দুইজনই নিজেদের আসল রূপে আসে আর সেখানেই জোয়ালা বলে, তুমি কৃষ্ণাকে ছেড়ে দাও আর আমার সাথে পৃথিবীতে থেকে যাও। এই কথা বলার সাথে সাথে মায়া তার ভয়ঙ্কর রূপে আসে আর এই সময় তাকে এই রূপে দেখে নেয় কৃষ্ণা। সবকিছু সে দেখে নেয় নিজের চোখে। কৃষ্ণা তো ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে আবারও একটা মারাত্মক রকমের ধোঁকা খায়। আর এই সবটাই ছিল জোয়ালার প্ল্যান, যাতে করে সে কৃষ্ণার সামনে তার আসল রূপটা আনতে পারে, আর সে তার এই কাজে সফল হয়েছে। তারপর মায়া জোয়ালাকে বলে, অলকাপুরী রক্ষা করা আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব যে কোনো মূল্যেই পালন করে যাব। এই বলেই সেখান থেকে চলে যায় মায়া। আর জোয়ালা তখন কৃষ্ণার দিকে তাকায়, কারণ কৃষ্ণার তো অবস্থা খারাপ এইসব দেখে। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই মহাকাল এবং মায়ার প্রেম কাহিনী। তখন দেখা যায় মায়া মহাকালকে মন থেকে খুব ভালোবাসে। তো মায়া মহাকালকে বলে, তুমি আমাকে ভালোবেসে একটা সুন্দর জীবন উপহার দিয়েছ, কিন্তু আমি তোমাকে এই ভালোবাসা ছাড়া আর তো কিছুই দিতে পারবো না। মহাকাল বলে, লাগবেও না, আর যদি কিছু চেয়েই বসি তাহলে কি দিতে পারবে বলো? মায়া তখন বলে, আমার জীবন চেয়ে দেখো, তাও দিয়ে দিতে পারবো। মহাকাল জানায়, তোমার জীবন নিয়ে আমি কি করব? তার চেয়ে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো এটা তোমার ভালোবাসার পরীক্ষা। মায়া তখন বলে, প্রশ্নই তো বলনি, আর তার আগেই উত্তর চাই? আচ্ছা বলো কি জানতে চাও? মহাকাল বলে, আমি জানতে চাই সেই গুপ্ত মন্দিরের পথটা কোথায়। মায়া তখন বলে, আমি এর উত্তর দেওয়ার থেকে মরে যাওয়াটাই সহজ মনে করি। মহাকাল তখন তাকে বলে, কি হলো, এই একটা ছোট্ট প্রশ্নের সামনেই তোমার ভালোবাসার বিশ্বাস শেষ? মায়া বলে, দেখো, এই নিয়ে কথা বললে আমার সততা নিয়ে প্রশ্ন উঠবে, আমার দ্বারা বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, আমি এটা পারবো না। তখন মহাকাল তাকে নিয়ে আসে নাগ প্রাসাদে, আর যাওয়ার আগে মায়াকে একটা রিং দেয় আর তাকে বলে, এটা পরে থাকলে সাপেরা তোমার কিছুই করতে পারবে না। মায়াও তাকে তখন বিশ্বাস করে ভেতরে আসে, আর এখানে আসার পর মায়াকে নাচ করতে বলে মহাকাল। মায়াও তার কথা মতো নাচতে থাকে, কিন্তু হঠাৎ করেই মহাকাল মায়ার হাত থেকে সেই রিংটা নিয়ে নেয় আর মায়াও তার প্রথম ধোকাটা খায়। মহাকাল বলে, আমি তো গুপ্ত মন্দিরের রাস্তাটা ঠিক বের করেই নিব, আর সেটাও তোমার মাধ্যমেই। তবে তুমি যদি এখন নাচ না করতে থাকো তাহলে কিন্তু সাপেরা তোমাকে কেটে দিবে, আর যতক্ষণ নাচ করবে ততক্ষণ তুমি নিরাপদ। তাই নাচো মায়া, চুপচাপ নাচ করো। মায়াও তখন কোনো উপায় না পেয়ে নাচতে থাকে, আর নাচতে নাচতেই এসে পড়ে যায় সেই রিংয়ের কাছে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে, আর দেখা যায় কৃষ্ণা তো ভয়ে কাঁপছে, আর সে মায়া এবং তার আন্টি জোয়ালাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন তার কলিগরা বলে, এইসব তুই কি বলছিস? এখন তোর মায়ার সাথেও সমস্যা হচ্ছে? তোর 2 দিন পর পরই কাউকে ভালো কেন লাগে না বলতো? তুই তো মায়াকে ভালোবেসে বিয়ে করেছিলি, তাহলে এইসব কি? তো তখনই সেখানে মায়া আসে, আর এসেই দেখে কৃষ্ণার শরীর গরম হয়ে আছে, মনে হচ্ছে তার জ্বর এসেছে। মায়া বলে, তোমার এত জ্বর, তুমি আমাকে বললে না কেন? এরপর সে কৃষ্ণার কলিগদের বলে, আর তোমরাও তো আমাকে জানাতে পারতে, কিছু বললে না কেন আমাকে? তো তারপর মায়া কৃষ্ণাকে বলে, চলো এখনই ডাক্তারের কাছে চলো। কিন্তু কৃষ্ণা বলে, না না, আমার ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি।
মায়া তখন তাকে জিজ্ঞেস করে, এইভাবে কথা কেন বলছো? কি হয়েছে তোমার? তুমি সুস্থ হলে তবেই তো আমরা সময় কাটাতে পারবো, তাই না? কৃষ্ণা তখন বলে, না মায়া, এইসব হবে না। আসলে হোটেলের কোনো রুম খালি নেই। কিন্তু তখনই সেখানে একজন স্টাফ বলে, স্যার, রুম খালি আছে, পরিষ্কার করে দিয়ে এসেছি। কৃষ্ণা তখন রেগে যায় আর তাকে বলতে থাকে, তোকে কেউ জিজ্ঞেস করেছে? তাহলে বেশি বেশি কেন বলছিস? যা এখান থেকে চলে যা। তো তারপর কৃষ্ণা মায়াকে বলে, আসলে আগে কিছু বলতে পারিনি, কারণ আমার বন্ধুরা ছিল তো তাই। তো তুমি বাড়ি যাও, আমার বন্ধুরা এখান থেকে চলে গেলে তারপর আমরা আবারও হোটেলে আসবো, ঠিক আছে? মায়া বলে, তুমি তাড়াতাড়ি আসবে তো? তাহলে আমি সাজবো। কৃষ্ণা বলে, হ্যাঁ হ্যাঁ আসবো, যাও এখন। তো এরপর মায়া সারা রাত অপেক্ষা করে কৃষ্ণার জন্য। কৃষ্ণাকে অনেকবার কলও করে, কিন্তু কৃষ্ণা তো আর আসে না। তাই পরের দিন সকালবেলায় উঠে মায়া তার প্রতিদিনের কাজ শেষ করে। তারপর দেখা যায় কৃষ্ণা আসে বাড়িতে। সে 41 দিনের ব্রহ্মচারী হয়ে এসেছে। এবার এই কথা শুনে তো তার পরিবারের সবাই বলে, তুই যদি এইসব না ছাড়িস তাহলে আমরা কেউই তোর সাথে থাকবো না। কৃষ্ণা বলে, মাত্র তো 41টা দিন, এই 41 দিন সবকিছু মেনে চললেই আমাদের বাড়ির সব সমস্যা মিটে যাবে, আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তো তারপরেও তার পরিবারের কেউই এটা মানতে চায় না। তো এই সব প্ল্যানিং করেছিল কৃষ্ণা যেন মায়ার থেকে দূরে থাকতে পারে, কিন্তু তার পরিবারের কারণে তো এই প্ল্যানটাও ফেল হয়ে যায়। তাই রাতে আসার পর মায়া তাকে জিজ্ঞেস করে, কি সমস্যা হয়েছে তোমার? কৃষ্ণা বলে, কি হবে আমার? আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের বাড়িতে অশুভ ছায়া পড়েছে হয়তো, তাই বাবা চলে গেলেন, সেজন্যই আমি মন্দিরে গিয়েছিলাম। মায়া বলে, আমি জানি কি হয়েছে। কৃষ্ণা তখন বলে, তুমি কি জানো? মায়া তখন বলে, হ্যাঁ জানি, তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমার থেকে দূরে থাকার বাহানা করছো সব। তখন কৃষ্ণা বলে, আরে না না, আমি এরকম কিছুই করছি না। তখন মায়া রাগ করে রুমে চলে যায়। অন্যদিকে বাইরে এসে কৃষ্ণা কথা বলে এই নিয়ে সেই লোকটার সাথে, যে মায়ার ব্যাপারে সবকিছু জানে। লোকটা বলে, তুমি কি ভাবছো সে এইভাবেই রেগে তোমার বাড়ি থেকে চলে যাবে? কৃষ্ণা বলে, হ্যাঁ আমার তো তাই মনে হয়, কেন যাবে না? লোকটা তখন বলে, তুমি কি পাগল নাকি? সে এতদিন তোমার বাড়ির সবার পাগলামি সহ্য করেছে কি এইভাবে চলে যাওয়ার জন্য? সে যেই কাজ করতে এসেছে তা করেই যাবে, তার আগে নয়। সে যখন জানবে তুমি সব জানো তখন সে বিরক্ত হয়ে হয় তোমাকে মারবে, না হয় তোমার পরিবারের কাউকে মারবে, কারণ তোমার পরিবারের সবাই তো এমনিতেই বিরক্তিকর। কৃষ্ণা তখন বলে, ধুর, কি এক জীবন পেয়েছি, আমার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর কৃষ্ণাকে ওই লোকটা একটা বুদ্ধি দেয় যে মায়া এমন কাউকে চাইছে যে আগে কোনো মেয়ের সাথে সম্পর্কে যায়নি, তাই এবার যদি কৃষ্ণা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে যায় তাহলে তো মায়া এমনিতেই চলে যাবে। কৃষ্ণা তো এটা শুনে মানা করে, সে বলে সে এসব করতে পারবে না, কিন্তু তার পরিবারের কথা ভেবে সে চলে আসে একটা মেয়ের কাছে। তবে সেখানে আসার পর তার মাকে দেওয়া প্রমিসের কথা তার মনে পড়ে এবং তখনই সেখানে মায়াও চলে আসে। তাই কৃষ্ণা সেখান থেকে দ্রুত পালিয়ে আসে বাড়িতে। আর মায়া বাড়ি এসে আজ সবাইকে তার আসল রূপ দেখায় এবং কৃষ্ণাকে হুমকি দিয়ে বলে, চুপচাপ যদি তুমি আমার কাছে এসে ধরা না দাও তাহলে আমি তোমার পরিবারের সবাইকে খুন করব। অন্যদিকে আমরা জোয়ালাকে দেখি, সে মহাকালের সাথে দেখা করে, কারণ মহাকাল ফিরে এসেছে সেই ইয়াক্ষিনীদের ফাঁদ থেকে। তো জোয়ালা এসে বলে, আমি তোমাকে সাহায্য করব মায়াকে খুঁজে পেতে, আর আমি চাই তুমি মায়াকে আজীবন এখানে আটকে রাখো, কারণ এতদিন ভেবেছিলাম আমি একা তাকে হারাতে পারবো, কিন্তু না, তা সম্ভব না, আমি একা তাকে আটকাতে পারবো না, তাই তুমি এই কাজ করবে, আমি তার জন্য যা যা সাহায্য করা দরকার সব করব। এরপর জোয়ালা তাকে মায়ার ঠিকানা বলে দেয়। অন্যদিকে মায়া ভাদ্রাকে কান্না করে করে বলে, আমি কি করে কৃষ্ণার দিকে তাকিয়ে কথা বলবো? আমার খুব লজ্জা করছে, কারণ সে আমাকে সত্যিই খুব ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাসও করেছে। এই পৃথিবীতে আমি ভালোবেসে ঠকেছি, কিন্তু কৃষ্ণাকে দেখে মনে হচ্ছে সব ভালোবাসা ঠকায় না। আমি কি করে এত ভালোবাসা দেওয়ার মতো মানুষকে মেরে ফেলবো? তখনই সেখানে চলে আসে কৃষ্ণা। মায়া তার কাছে যেতেই সেখানে হাজির হয় মহাকাল। মহাকাল এসেই মায়াকে মারধর করে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। কৃষ্ণা তাকে আটকাতে চায়, তবে তার পরিবারের মানুষ বলে, ছেড়ে দাও, ভালো হয়েছে গিয়েছে। অন্যদিকে আমরা মায়ার অতীতের দৃশ্য দেখি, যেখানে মায়া যখন তার জগতে যেতে চায় তখন তাকে আটকানো হয়, আর তাকে তার প্রভু বলে, তুমি অলকাপুরীতে পাওয়া ভালোবাসা স্নেহ সব ভুলে গিয়েছো এই মানবের জন্য, তাই তোমাকে এই অভিশাপ দেওয়া হয়েছে, তুমি এখন মানবরূপেই পৃথিবীতে বাকি জীবন কাটাবে। মায়া বলে, আমি আমার ভুল স্বীকার করছি, আমি বিপথে গিয়েছিলাম, কিন্তু আমি এরকম আর করব না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। কিন্তু তারপরও মায়াকে ক্ষমা করা হয় না, আর তাকে সেদিন থেকেই 100 জন পুরুষকে হত্যা করার কথা বলা হয়, আর 100তম যেই পুরুষ হবে তাকে হতে হবে ব্রহ্মচারী, আর যে আগে কখনো মেয়েদের সাথে কোনো সম্পর্কে জড়ায়নি।
আর সে নিজের ইচ্ছাই নিজের মৃত্যু চেয়ে নিবে। তো এই সব কারণেই মায়া এতদিন ধরে কৃষ্ণাকে মারার চেষ্টা করছিল। তো দৃশ্য আসে বর্তমানে। দেখা যায় কৃষ্ণা মায়াকে খুব মিস করতে থাকে। তারপর সে বাড়ি এসে ভাদ্রাকে দেখে তার মাথাটা ভেঙে গেছে। তাই এটা যখন সে জোড়া লাগায় তখনই ভাদ্রা জীবন্ত হয়ে ওঠে আর কৃষ্ণাকে শুরু থেকে সবকিছু বলে মায়ার সম্পর্কে। আর তাকে এটাও বলে যে মায়া নাটক করে প্রেম শুরু করলেও পরে সে সত্যি সত্যি কৃষ্ণাকে ভালোবেসে ফেলেছিল। আর এই সব কিছু শুনে কৃষ্ণারও এবার খুব আফসোস হয়। আর সে ভাদ্রার সাথে মায়ার কাছে আসতে থাকে যেখানে মহাকাল তাকে নিয়ে গেছে। অন্যদিকে মহাকাল জোয়ালার সাহায্য নিয়ে এসে পড়ে গুপ্ত মন্দিরে পূজা করতে। তো পূজা করার পর সেখানে তৈরি হয় একটা পথ যার মাধ্যমে অলকাপুরী যাওয়া যাবে। তবে ওই সময় সেখানে বাধা হয়ে দাঁড়ায় জোয়ালা। তার কারণ হচ্ছে ভাদ্রা তাকে বুঝিয়ে বলেছিল, তুমি তো শুধু মায়ার ক্ষতি করছো না, বরং তোমার পুরো জাতির ক্ষতি করছো। তো এরপর জোয়ালা জিজ্ঞেস করে যদি একজন অভিশপ্ত ইয়াক্ষিনী অলকাপুরীতে প্রবেশ করে তাহলে তার সাথে কি হবে। তো এরপরই দেখা যায় মহাকালকে আটকাতে জোয়ালা সেই দরজা দিয়ে প্রবেশ করে, যার ফলে সে মারা যায় আর মহাকালও এখান থেকে হারিয়ে যায়। আর এভাবেই জোয়ালা নিজের প্রাণ দিয়ে মায়াকে বাঁচিয়ে যায়, সাথে সাথে পুরো জগৎকেও রক্ষা করে। এরপর মায়া কৃষ্ণাকে বলে, আমি সব নাটক করেছি সত্যি, কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি। আমি এখন ফিরে যাব, তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতিই হবে না। তখন কৃষ্ণা বলে, কোথায় যাবে? তুমি যেই কাজ করতে এসেছো আগে সেটা করো, আমাকে মেরে ফেলো। তো তারপর এখানে কৃষ্ণা অনেক ইমোশনাল হয়ে কথা বলে যে সে তার কারণেই ভালোবাসা কি সেটা জেনেছে, তাই তাকে মারলেও তার কোনোই কষ্ট হবে না। তো এরপর মায়া তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। দৃশ্য চলে আসে এখান থেকে পূর্ণ চাঁদের রাতে। দেখা যায় মায়া আর কৃষ্ণা একসাথেই আছে। আর কৃষ্ণা এখানে বলে সে মায়াকে সত্যিই ভালোবাসে। আর এখানে মায়া এবং কৃষ্ণা কাছাকাছিও আসে। তবে তখনই দেখা যায় মায়ার চোখ নীল হয়ে যায়। এখন সে কি কৃষ্ণাকে মেরেই ফেলবে নাকি ভালোবাসার জন্য তাকে জীবন দান করবে সেটার এখানে দেখানো হয়নি। আর এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। আমার তো মনে হয় মায়া কৃষ্ণাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, তাই সে তাকে মারতে চাইলেও আর হয়তো মারতে পারেনি। আর তাকে ভালোবেসেই এই পৃথিবীতেই তার সাথে জীবন কাটিয়ে দিয়েছে। এই গল্পে কিন্তু এমনটা দেখানো হয়নি, এটা নিতান্তই আমার ধারণা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আপনাদের কি মনে হয়, মায়া কি কৃষ্ণাকে মেরে অলকাপুরীতে চলে যাবে নাকি নিজের ভালোবাসার জন্য নিজেই এই পৃথিবীতে থেকে যাবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।